নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী, জাগ্রত সভাপতি। আমাদের যে দীর্ঘদিনের লড়াই, এটা কিন্তু মীমাংসার দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি আর বেশি বিলম্ব হবে না, কারণ সেই সীমানাটা আমরা সীমিত করে দিয়েছি এবং আমরা সক্ষম হয়েছি যে আমাদের পক্ষে একটা বিশাল রায়, কোর্টের আদেশ, যা এনসিএলএটির আদেশ আমরা আদায় করতে পেরেছি এবং এটা সলিউশনের দিকে আর বেশি দিন দেরি হবে না, যেতে সলিউশন হবে। কিন্তু এরই মধ্যে দেখা গেল কিছু অডিও ভিডিও দিয়ে মানুষের মনকে বিচলিত করার চেষ্টা চলছে, বিভ্রান্ত করার চেষ্টা, সেটা সবসময় হয়। কারণ যুদ্ধ যখন শেষের পথে, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্ররোচনা এবং ফন্দিয়াটা হয়, যাতে মানুষ এই শেষের মুখে যাতে হেরে যায়। কেননা নৌকা ডুবে তীরের পাশে, এটা একটা কথা আছে। তাই সবাইকে সাবধান করছি। আমরা একটা নতুন খবর দিতে যাচ্ছি যে আমাদের মাননীয় অ্যাডভোকেটের, সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের সাজেশন অনুযায়ী আমরা গত 14 তারিখ লিকুইডেটরকে 7 দিনের সময় দিয়ে একটা নোটিশ জারি করেছি এবং আমরা বলেছি যে আপনি 7 দিনের ভিতরে কোর্টের আদেশ মানুন, না হলে আমরা উচিত ব্যবস্থা নেব। এবং সেখানে আমরা তার আগে আমরা একটা সমস্ত কিছু এক্সারসাইজ করে, ক্যালকুলেশন করে, অ্যাডভোকেটের আদেশ অনুযায়ী আমরা দেখেছি যে প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা দেওয়া হয়েছে তাতেও বিশাল পরিমাণের অ্যানোমেলিস আছে এবং এই অ্যানোমেলিসটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের প্রাপ্যের পরিমাণ কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। তাই আমরা সেটাও চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে এই অ্যানোমেলিস যদি বাড়ে তাহলে আমরা অনেক টাকা বেশি পাবো, কারণ এটা কোনো দান দক্ষিণা নয়, আমাদের ন্যায্য টাকা। সেটাকে ভুল ক্যালকুলেশন করে দিয়ে এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন আসছি কিছু কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে অডিওতে। যেমন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে লিকুইডেশন অ্যামাউন্ট থেকে কিছু দিতে হবে না, এবং একবার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, তাহলে কি আরেকবার গেলে কি সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট পাল্টিয়ে দেবে? 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন করা হয়েছে যে 120 কোটি টাকা যদি এখন না মানা হয়, যদি মানা হয় তাহলে লিকুইডেটর ব্যাংকে লিখবেন এবং ব্যাংক সেই টাকা দিয়ে দেবে, তারপরে 120 কোটি টাকায় সমাধান হয়ে যাবে। 3 নম্বর বলা হয়েছে যে গুয়াহাটি হাইকোর্টে যারা অনেকবার হেরে গেছেন, রাইট ডাইরেকশন বলে ভুল ডাইরেকশনে গিয়েছেন এবং হেরে গেছেন, সমস্ত কেস ডিসমিস হয়ে গেছে, তারপরেও বলছেন আবার এই হাইকোর্টের কেস দিয়ে সমাধান হবে। তো এবং অ্যাডভোকেট নিয়ে কোনো কথা বলার অধিকার কারণ নেই। এই 4টা পয়েন্টই মোটামুটি বলা হয়েছে এবং একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, যাতে আপনি বাধ্য হয়ে যা পাই তাতেই সন্তুষ্ট থাকেন, সেরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে। যাই হোক, আমরা সেই সব দিকে যাচ্ছি না। প্রথম কথা হলো, সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বারবার দেখানো হচ্ছে, গুয়াহাটি হাইকোর্টেও দেখানো হয়েছে, এনসিএলটিতে দেখিয়েছে, লিকুইডেটর এনসিএলএটিতে দেখিয়েছে, সেই জাজমেন্ট আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার কারণেই আমরা এনসিএলএটিতে কেসটা আমাদের পক্ষে আনতে পেরেছি। আমরা প্রমাণ করেছি দিস জাজমেন্ট ইজ নট রিলেটেড টু আওয়ার কেস। 1 নম্বর, এতে জাজমেন্ট পাল্টানোর কোনো প্রশ্নই ওঠে না। 2 নম্বর বলা হচ্ছে যে 120 কোটি টাকা যদি মেনে নেওয়া হয় তাহলে লিকুইডেটর ব্যাংকে লিখবেন এবং ব্যাংক সেই টাকা দিয়ে দেবে এবং তারপরে 120 কোটি টাকা সেটেলমেন্ট হয়ে যাবে। প্রথম কথা হলো, 120 কোটি টাকা মানার জন্য প্রস্তাব কার কাছে গেছে? কারা এই প্রস্তাব নিয়ে হুলস্থুল করছে? তার ডকুমেন্টেশন কোথায়? তারা কি সেই প্রস্তাবের কপি সবাইকে দিতে পারবেন? 1 নম্বর। আচ্ছা, যদি দেনও, তাহলে যদি ব্যাংকে যদি মেনেই নেওয়া হয় তো ওরা গিয়ে মানবে? আমরা জানি ওরা বলছে যে আমরা কিছুদিন পরে আমরা আরপিএফসির কাছে যাব, গিয়ে আমরা এটা সমাধান করার চেষ্টা। সমাধান কি হবে? 120 কোটি টাকা প্রস্তাব যদি ওদেরকে দেওয়া হয়ে থাকে, ওরা যদি মেনে নেয়, তাহলে হয়তো লিকুইডেটর ব্যাংকে লিখতে পারেন। ব্যাংক কি দিয়ে দেবে টাকা? ব্যাংক লোন দিয়েছিল এইচপিসিকে, সেই লোনের টাকা ব্যাংক পেয়েছে এবং ব্যাংকে লিখলেই, লিকুইডেটর লিখলেই কি ব্যাংক টাকা দিয়ে দেবে? ব্যাংক কি আদালতে যাবে না? আপনারা বিবেচনা করে দেখুন, 2,91,00,000 টাকা, যেটা নিয়ে কোনো ডিসপিউট নেই, গ্র্যাচুইটির টাকা, যেটা কানাড়া ব্যাংক কলকাতাতে পড়ে আছে, আজ পর্যন্ত দেয় নাই। আর এই টাকা লোনের টাকা, সেটা কি ব্যাংক অতি সহজে দিয়ে দেবে? আচ্ছা, যদি তখন না দেয়, ওনারা হয়তো লিখে দিয়ে দেবেন আমরা মেনে নিয়েছি, তারপরে ব্যাংক দিল না, ব্যাংক চলে গেল কোর্টে, তখন ওনারা এসে আবার বলবেন না আমরা তো পাওয়ার জন্য একটা চেষ্টা করেছিলাম, এখন ব্যাংক দিচ্ছে না, কি করব? এটা হতে পারে একটা। আমরা তো বিশ্বাস করি না যে ব্যাংক এত সহজে টাকাটা ফিরিয়ে দেবে।
দু নম্বর কথা হলো, ওরা যদি আরপিএফসি কে বলে যে আপনারা 120 কোটি টাকা মেনে নিন, আরপিএফসি কি মেনে নেবে? কারণ আরপিএফসি ক্যান নট গো বিয়ন্ড হিজ জুরিডিকশন। দেয়ার ইজ এ কমপ্লিট ল. Law cannot be changed by any authority, either liquidator or bank or any other forum. Law cannot be changed. 3 নম্বর, যদি সুপ্রিম কোর্টের আদেশই আপনার ভ্যালিড হয়ে যায় আর সুপ্রিম কোর্ট যদি কোনো ধরনের চেঞ্জ না করে, তাহলে আমরা এনসিএলটিতে কি করে কেসটা জিতলাম? কারণ এনসিএলটিতে তো আরপিএফসি হেরে গিয়েছিল সেই সব সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে। যে জাজমেন্টগুলো দেখানো হয়েছে দেশ আর মিসগাইডিং জাজমেন্ট, এটা অন্য সিচুয়েশনের জন্য দেওয়া হয়েছিল, আমাদের মতো সিচুয়েশনের জন্য নয়। আর বারবার বলা হয়েছে আনফান্ডেড, এটা আনফান্ডেড নয়, এটা ফান্ডেড বাট নট ডিপোজিটেড। আমাদের স্যালারি থেকে কাটা হয়েছে, জমা হয়নি। দেয়ার ইজ এ গালফ অফ ডিফারেন্স। তো এর জন্য বলছি, এবার দেখুন কিছুদিন আগে আপনারা দেখলেন যে 4% গ্র্যাচুইটি মেনে নেওয়ার জন্য তড়িগড়ি করে আবার মিটিং সিটিং করা হয়েছে, যেখানে 4% প্লাস 2,91,00,000 টাকা আমাদের প্রাপ্য আছে। তো এইভাবেই ওরা অনেকদিন থেকেই বলছিল যে মানে আর কিছু পাওয়ার নাই, যা পাইছো পাইছো, এখন যেটা দিছে আর কিছু পাওয়ার নাই, এরকম একটা ঘটনা হয়েছিল। যিনি এইসব কথা বলছেন যে দিল্লি হাইকোর্টের কোনো উপকারী হয়ে নাই, কোনো লাভ হয় নাই দিল্লি হাইকোর্টে কেস করে, আমরা বারবার ডেট নিয়েছি। উনার একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। উনি নিজে অ্যাজ পার অর্ডার অফ অনারেবল দিল্লি হাইকোর্ট এই কথা ফর্মে লিখে পিএফ এর অ্যাডভান্স, পিএফ এর টাকা উইথড্র করেছেন। উনি নয়, এইচপিসির সমস্ত এমপ্লয়ি যারা পিএফ এর টাকা উইথড্র করেছেন এরাই লিখেছেন অ্যাজ পার অর্ডার অফ অনারেবল দিল্লি হাইকোর্ট। উনার ভুলা উচিত নয় যে অর্ডার, দিল্লি হাইকোর্টের অর্ডারেই এইচপিসির কোয়ার্টারের উপরে স্টে হয়েছিল এবং সেই স্টে থাকার দরুন সমস্ত লিকুইডেশন প্রসেস বন্ধ হয়ে গেছিল, যার কারণে আসাম গভর্নমেন্টও রিলিফ প্যাকেজের প্রস্তাব নিয়ে আসতে বাধ্য হয়েছে। এবং প্রথম মিটিংয়ে সিএম আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে দিল্লি হাইকোর্টে কারা কেস করেছেন। আমরা বলেছিলাম আমরা কেস করব, এবং আমরা লাস্ট পর্যন্ত বলেছি আমরা কেস উইথড্র করবো না, আমাদের কেসটা অনেক দাবি দাবা নিয়ে এত আমরা কেস চালিয়ে যাবো, এগ্রিমেন্টেও সেটা লিখতে হবে, সেটা লেখা হয়েছে, তার জন্য আমরা এখনো লড়াই আছি। অন্যদিকে দেখুন গুয়াহাটি হাইকোর্টের কেসে আপনারা কি পেয়েছেন? 5খানা 6খানা কেস হয়েছে, সবগুলো ডিসমিস হয়ে গেছে। এখন আরেকটা কেস করা হয়েছে, কখন করা হয়েছে, যখন এনসিএলটি-তে কেস ফাইনাল স্টেজ অর্ডার হবে তখন করা হয়েছে, শুধু পিএফ নিয়ে। এবং তাতে কি বলা হয়েছে, 53 কোটি টাকা, 53 crores ফর প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর কাচার পেপার মিল। আচ্ছা যাই হোক, নগাঁওকে তো বাদ দেওয়া হয়ে গেছে। তো যিনি এইসব বলছেন যে দিল্লি হাইকোর্টের কোনো লাভ পান নাই, উনি নিজেও দিল্লি অ্যাজ পার অর্ডার অফ অনারেবল দিল্লি হাইকোর্ট লিখে টাকা উইথড্র করেছেন। আর ওই অর্ডার যদি না হতো, এই লিকুইডেটার আজ পর্যন্ত সেই টাকাও দিত না, এটা আমরা বিশ্বাস করি, আপনারাও বিবেচনা করে দিত কি? দিল্লি হাইকোর্ট যদি অর্ডার না দিত সেই টাকা কি আপনারা পেতেন না। এখন বাকি অ্যামাউন্টের জন্য আমাদের দিল্লি হাইকোর্টেও কেস চলছে, আর এনসিএলটি-তে আমাদের এডিশনাল বেনিফিট দিয়ে উইথ ইন্টারেস্ট আমরা পেয়েছি, যেটা এখন খারিজ করার জন্য নানান চক্রান্ত শুরু হয়েছে। আপনারাই বলুন, 120 কোটি টাকা মেনে নেওয়ার পর লিকুইডেটার যদি ব্যাংকে বলে টাকা ফেরত দিয়ে দাও, যা টাকা দিয়ে ব্যাংকই দেবে, যদি না দেয় তখন কি হবে? 2 নম্বর হলো, আমরা যদি সময় থাকতে যদি অ্যাকশন না নেই তাহলে টাইম বার্ড হবে। তারপরে ওরা কি করবে? কারণ গুয়াহাটি হাইকোর্টে কোনো রেজাল্ট আসবে না, এতদিন আসে নাই, সেটা আপনারা জানেন। এবং গুয়াহাটি হাইকোর্টের যে কেসটা, সেই কেসটা একটা বানানো কেস, অন্যের বেনিফিট করিয়ে দেওয়ার জন্য কেস, সেটা সবাই এখন বুঝে গেছে। তাই আমরা যেই মুহূর্তে আমরা 7 দিনের নোটিশ দিয়ে লিকুইডেটারকে চিঠি পাঠিয়েছি, সেই পরের দিন সকালবেলায় একটা বিভ্রান্তকর অডিও ছেড়ে বিভিন্ন প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সবাইকে হাত জোর করে বলছি, আপনারা বিভ্রান্ত হবে না, লড়াই আমাদের একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। এবং এই অন্তিম পর্যায়ে যদি আপনারা বিচলিত হয়ে যান এবং ভুল পদক্ষেপ নেন, তাহলে কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। এখন কিন্তু তীরে এসে যেন, তরির সামনে এসে যেন নৌকাডুবি না হয়, সেই অনুরোধ রইল। গালিগালাজ হবে, অনেক চরিত্র হননের চেষ্টা হবে, সেটা আগের ভিডিওতেও আমি বলেছি যে অতীতেও হয়েছে, এখনো হবে, শুধু চরিত্রগুলো বদলি হয়েছে। যখনই আপনি ন্যায় যুদ্ধের জন্য তৈরি হবেন, ন্যায় অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলবেন, তখনই আঘাত আসবেই। প্রতিপক্ষ আপনাকে হেনস্থা করার জন্য, পরাজিত করার জন্য চেষ্টা করবে, সেটা মনে রেখেই আমরা যুদ্ধে নেমেছি এবং আমরা এগিয়ে যাব।
এখন কথা হলো লিস্ট অফ বেনিফিশিয়ারিজ নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা ডিক্লেয়ার করি না কেন? আমরা ডিক্লেয়ার এই জন্যই করি না, কারণ আপনাদেরই কিছু অনেকেই আছেন যারা আমাদেরকে বলেছেন আমাদের নাম ডিসক্লোজ করবেন না, যেন আমরা ডিক্লেয়ার করছি না এবং করবো না। আপনারা দেখুন না, আপনাদের অফিসারদের মধ্যেও আপনাদের অনেকেই এই বেনিফিশিয়ারি লিস্টে আছেন এবং এই লড়াইয়ে সহযোগিতা করছেন। যারা যারা এই লড়াইয়ে সহযোগিতা করছেন তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন দিয়ে স্যালুট জানাচ্ছি এবং এই লড়াইয়ে থাকুন। এটাই আপনাদের আসল রাস্তা, সেটা আপনারাও বুঝেন। বাকি সব মিথ্যা প্রহেলিকা সেটা আপনারা অলরেডি উপলব্ধি করতে পেরেছেন, কারণ বারবারই দেখা যাচ্ছে যে প্রতিপক্ষের হয়ে কাজ যারা করছে এরাই গোলাবাজি করে সমস্ত মানুষকে বিপদে পরিচালনার চেষ্টা করছে। কার স্বার্থে? কাকে বেনিফিট পাইয়ে দেওয়ার জন্য? খুব সময় আমাদের হাতে কম, তবুও আমরা লেগে আছি এবং একটা বিশাল পরিমাণের অ্যানোমেলিস ধরা পড়েছে, সেটাও কারেকশনের জন্য আমরা আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। এনসিএলএটির আদেশটা আমাদের জন্য একটা মুখ্যম অস্ত্র, সেই অস্ত্রকে হাতে নিয়ে আমাদের অধিকার আদায় করার জন্য এগিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, সহায়তা করুন, সবার মঙ্গলের জন্য, সবার ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য, সবার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই যুদ্ধে আমরা কিন্তু জয়ী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর তার মধ্যে যদি কেউ দালালি করে গিয়ে কোনো এগ্রিমেন্ট করে দেয়, কোনো কিছু লিখে দেয় যে এটাই আমরা মেনে নেব, আমরা কিন্তু কোনো অবস্থাতে মানব না, এটা গ্যারান্টেড। এবং মানার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেটা কিন্তু সম্ভব নয়। উই আর ইউনাইটেড, উই হ্যাভ ডিফাইন্ড ওয়ে অফ আওয়ার এইম অ্যান্ড অ্যাকশন, and we will win the fight today or tomorrow. It may be delayed, but definitely we shall win over this case, and this right will be regained at any cost. ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।